সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি নাশিদ খন্দকার কেকা। আমার ইউটিউব চ্যানেল নাশিদ খন্দকার কেকাতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি সাধারণত মোটিভেশনাল এবং অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য ভিডিও আপলোড করে থাকি। এর মাঝে মাঝে ভিন্ন ধরনের ভিডিও আমি করে থাকি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি এমন একটি বিষয়ের উপরে করব যেটা প্রতিনিয়ত আমাদের জীবনে ঘটে। এই ঘটনাটা ঘটার কারণে বিভিন্ন সময়ে আমরা প্রত্যেকেই কখনো না কখনো হেনস্থা হয়েছি। খুঁজে খুঁজে আমাদের অনেক এনার্জি লস হয়, সাথে সাথে আমাদের অনেকটা সময় জীবন থেকে চলে যায়। আপনারা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন আমি আজকে কথা বলবো জিনিসপত্র বা কোনো প্রয়োজনীয় দ্রব্য হারিয়ে যাওয়া প্রসঙ্গে। আজকের ভিডিও বিষয়, যদি হারিয়ে যায় কি করবেন। আমি যদি সরাসরি মূল বিষয়টিতে চলে আসি, আমাদের সকলের জীবনেই প্রতিদিনই প্রায় কোনো না কোনো জিনিস হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়াটা সাধারণত দুভাবে হয়। হয়তো সত্যি সত্যি কোনো ঘটনার কারণে বা অকারণে, অথবা কোনো ভুলের কারণে কোনো একটা জিনিস বা কোনো একটা কাগজপত্র বা যে কিছুই হোক হারিয়ে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রেই হয় জিনিসটা বা জিনিসগুলি সঠিকভাবে গুছিয়ে না রাখার কারণে, আমাদের সেই দিকের প্রতি সচেতনভাবে যত্ন সহকারে গুছিয়ে রাখার মনোভাব না থাকার কারণে, এবং যে কারণেই হোক না কেন কোনো জিনিস হারিয়ে গেলে কিন্তু আমরা চূড়ান্ত হয়রানির শিকার হই। অনেক ক্ষেত্রে আমরা অনেক সমস্যায়ও পড়ে যাই। আজকে সেই বিষয়ে ছোট একটি ভিডিও করব। প্রথমে আমি যদি এইভাবে বলি, আমাদের ভুলের কারণেই যদি কোনো কিছু হারিয়ে যায়, তাহলে সেই জিনিসগুলোকে গুছিয়ে রাখা, যত্ন সহকারে সংরক্ষণ করা, এই বিষয়গুলোর প্রতি কিন্তু আমাদের আরো বেশি সচেষ্ট হতে হবে। আর কোনো দুর্ঘটনাবশত যদি আমাদের এই জিনিসগুলো হারিয়ে যায়, সেক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে যেইগুলো আমাদেরকে মেনে সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে হারিয়ে যাওয়া জিনিসটি উদ্ধারের জন্য চেষ্টা করতে হবে। সাধারণত আমাদের মোবাইল ফোনের সিম হারিয়ে যাওয়ার ক্ষেত্রে বা মোবাইল ফোনটি হয়তো কোনো কারণে চুরি হয়ে গিয়েছে, আমরা দেখি যাতে সাধারণ ডায়েরি বা জিডি করতে না হয়, আমরা গড়পড়তা প্রায় সকলেই সিম তোলার সময় বলি যে হারিয়ে গিয়েছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হতে পারে সিমটি হারিয়ে গিয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আমাদের মোবাইলটি ছিনতাই হয়ে গিয়েছে, হয়তো আমাদের মোবাইলটি চুরি হয়েছে, অথবা আমার মোবাইলটি হয়তো অন্য কেউ ব্যবহার করছে, এবং তার ফলাফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে মাঝে মাঝে বিভিন্ন তথ্য প্রমাণও কিন্তু আমরা পাই। তারপরেও কেবলমাত্র থানায় যেতে হবে বা কিছু সময় দিতে হবে বা কিছু জটিল পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে, এই কারণে কিন্তু আমরা সকলেই বলি যে সিমটি হারিয়ে গিয়েছে। আমি এটাই বলতে চাই, যে জিনিসটি হারিয়ে গিয়েছে সেটা তো হারিয়ে গিয়েছে, তো যে ক্ষেত্রে অন্য কোনোভাবে আপনার, সেটা মোবাইলই হোক অথবা অন্য যে কোনো মূল্যবান জিনিস হোক, সেটি চুরি হয়েছে বা অন্যের হস্তগত হয়েছে, সেই সময় ব্যাপারটি আমাদের অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশকে একটি সাধারণ ডায়েরি করার মাধ্যমে জানিয়ে দেওয়া উচিত। কারণ
আপনি যদি সেটা না করেন, আপনার ওই সিম তুলতে তুলতে যে সময়, সেই সময়ের মধ্যেও কোনো একটা অপরাধী চক্র কিন্তু অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারে অপরাধজনক। এই জন্যে আমি সকলকে বলবো, যে পদ্ধতির মধ্যে দিয়েই যান না কেন, কোনো জিনিস যদি হারিয়ে যায় তাহলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সেটি তুলে ধরুন। অন্তত আপনার আমার দিক থেকে যেটুকু করার আছে আমরা সেটুকু করে আসুন। তাহলে হবে কি, আমরা এই যে অপরাধ ঘটছে বা এই যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে সেগুলোর একটা সঠিক তথ্য পুলিশকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিচ্ছি, এবং তারা এই অপরাধগুলোর পরিমাণ কিন্তু যাচাই বাছাই করতে পারছে। কারণ পুলিশ বা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর কিছু নিয়ম আছে এখন যেগুলো করা হয়। মাসে কতগুলো অপরাধ ঘটেছে, কোন ধরনের অপরাধ কয়টি হয়েছে, বা আপনার এলাকায়, আপনার জেলায়, আপনার উপজেলায় কয়টি অপরাধ হয়েছে, তার মধ্যে কোন ধরনের অপরাধ কয়টি হয়েছে, সেগুলো কি অবস্থায় আছে, এগুলো কিন্তু অবশ্যই লিপিবদ্ধ করা হয় এবং আপনার সংশ্লিষ্ট থানা থেকে একেবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত এই তথ্যগুলো যায়। আমাদের ভেতরে একটা ধারণা থেকে যায় হয়তো এসব নিয়ে কোনো কাজই তারা করে না। এইটা অনেক ক্ষেত্রেই হয়তো সত্যি। আমাদের যে প্রচলিত পদ্ধতি তাতে এই ধরনের ঘটনা বা অপরাধগুলির ক্ষেত্রে সঠিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরিমাণ অপেক্ষাকৃত কম। কিন্তু আমরাও কিন্তু অনেক জিনিস লুকিয়ে যাই। আমরা সাধারণত নারী নির্যাতনের ঘটনাগুলো লুকিয়ে যাই। আমরা এই যে জিডি করতে হবে এই কারণে কেবলমাত্র আমাদের কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেলে সেটা থানায় রিপোর্ট করি না। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা একটি জরুরি বিষয় বলে আমি মনে করি, সেটা আমি আগেই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এবারে আমি মূল প্রসঙ্গে আসি। আমাদের কিছু জিনিস থাকে অত্যন্ত মূল্যবান, যেটা পরবর্তীতে হয়তো টাকা পয়সা বা অন্য অনেক কিছু করেই আমরা সংগ্রহ করতে পারবো না, বা পারলেও সেই প্রসেসটা অনেক জটিল হবে। যেমন ধরেন আপনার ন্যাশনাল আইডি কার্ড, বিয়ের কাবিননামা, আপনার ব্যাংকের চেক বই, আপনার এডুকেশনাল যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো, বা হতে পারে সেটা আপনি রাষ্ট্রীয়ভাবে যে ভাতাগুলি পান সেই বিষয়ক কার্ড, যেমন আপনার প্রতিবন্ধী কার্ড, বিধবা কার্ড, বা একজন বয়স্ক ভাতা নিচ্ছেন তার সেই কার্ডটি। এই জিনিসগুলো আমাদের অত্যন্ত দরকারি এবং মূল্যবান, এবং এই জিনিসগুলো আমরা কিন্তু পরবর্তীতে আবার যদি পেতে যাই সেক্ষেত্রে আমাদের খুব সমস্যা হয়ে যায়। তো ঘটনাচক্রে যদি সেই জিনিসটি আপনার হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার প্রধানতম কাজ হবে আপনি একটি সাধারণ ডায়েরি করে সেটা থানায় জানাবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করবেন। এই যে থানায় জানানোর বিষয়টি, এটি এখন কিন্তু অনলাইনেও জিডি করা যায়, কিন্তু সেক্ষেত্রে হয়তো আপনার কিছু প্রসেস মেনটেন করতে হবে। আপনি যদি একা নাও পারেন, এটা আপনি দেখবেন কিছু কিছু দোকান এমন আছে যেখানে বিভিন্ন ধরনের সার্কুলার পাওয়া যায়, ফর্ম পাওয়া যায়, অথবা যেখানে তারা কম্পিউটারে বিভিন্ন কাজ করে দেন, সেই জায়গাগুলোতে আপনি যদি নিজে না পারেন যে এই ধরনের জিডি বা কোনো ফর্ম পূরণের কাজটি আপনি করিয়ে নিতে পারেন খুব অল্প টাকা খরচ করে। বাড়িতে এই জিনিসগুলো রাখার ক্ষেত্রে আমি বলবো, আমরা যদি ভাগ ভাগ করে নিই, যে একটা ড্রয়ারেও যদি আমাদেরকে জিনিসগুলো রাখতে হয়, আমরা কোন জিনিসটা কোন সাইডে রাখবো এভাবে। আমার ব্যাংকের কাগজপত্র, আমার ইন্স্যুরেন্সের কাগজপত্র, আমার যদি শেয়ারের কোনো কাগজপত্র থাকে সেগুলো, আমার মূল এনআইডি কার্ডটা, এবং মূল যে কার্ডগুলো থাকে, আমার স্কুল কলেজের
এডুকেশনাল যে সার্টিফিকেটগুলো আছে, এগুলো যদি আমরা আলাদা আলাদাভাবে আলাদা আলাদা খামে বা আলাদা আলাদা ফাইলে সংরক্ষণ করি, তাহলে কিন্তু আমাদের পেতে খুব সহজ হবে এবং সেটা বিভিন্ন জায়গায় নয়। আপনি একটি ড্রয়ার ঠিক করুন, যে ড্রয়ারে ওই জিনিসগুলো থাকবে। আবার কিছু কিছু জিনিস আছে যেটা হয়তো আপনার খুব প্রয়োজনীয় এবং প্রায় প্রতিদিন বা কয়েকদিন পর পর আপনার সেই জিনিসগুলোর দরকার হয়, যেমন প্রেসক্রিপশন, ব্যাংকের যে অ্যাকাউন্টের লেনদেন আমরা নিয়মিত করি, আমাদের হয়তো কয়েকদিন পর পর কিছু টাকা তোলা বা জমা দেওয়ার প্রয়োজন হয়। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের কাগজপত্র থাকে যেগুলো আমাদের প্রয়োজনীয়, কিন্তু প্রতিদিন বা কিছুদিন পর পর সেগুলোকে আমাদের ব্যবহার করতে হয়। সেই জিনিসগুলো আপনি আরেকটা সাইডে রাখুন, আরেকটা ফাইলে রাখুন। এরপরে আসে আমাদের অলংকার বা মূল্যবান গহনাপত্র, এসব থাকে অনেক বাড়িতে। সেই জিনিসগুলো আপনি একেবারে এমন জায়গায় রাখুন যেটা শুধুমাত্র আপনি এবং আপনার খুব কাছের একজন বা দুজন মানুষ জানবে। এই যে জিনিসগুলো আপনি রাখছেন বা সংরক্ষণ করছেন, এই ব্যাপারে কিন্তু আপনাকে আবার একজন বা দুজন মানুষকে জানাতে হবে। কোনো কারণে দেখা গেল আপনি অনুপস্থিত, অথবা আপনার ওই একজন মানুষ যাকে আপনি বলেছিলেন তিনি অনুপস্থিত, সেই অবস্থায় কিন্তু কোনো বড় ধরনের কোনো প্রয়োজন হলেও আপনি ওই জিনিসগুলো আর খুঁজে পাবেন না। তখন আপনাকে অনেক হয়রানির শিকার হতে হবে। কাজেই আমি মনে করি দুজন ব্যক্তিকে এই বিষয়গুলো আপনি বলে যেতে পারেন বা বলে রাখতে পারেন। এছাড়াও আমাদের যে দলিলগুলো থাকে, ব্যাংকে হয়তো কোনো দলিল আপনি জমা দিয়েছেন বা ব্যাংকের কোনো ডিপোজিটের আপনার কোনো কপি আছে, আপনি ফিক্সড ডিপোজিট করেছেন, বা আগেকার দিনে যেমন পাসবই ছিল এখন তো সেটা নেই, আপনার কোনো লকার আছে, সেই লকারের চাবি এবং কাগজপত্র, এছাড়াও অন্যান্য অনেক বিষয়ের আমাদের এমন কাগজপত্র থাকে যেগুলো আমাদের অনুপস্থিতিতে বা কোনো কারণে যদি আমরা ওই সময় না বেঁচে থাকি, তাহলে কিন্তু আমাদের যারা আপনজন আছে তাদের পেতে খুব কষ্ট হতে পারে। আপনি যদি চাকরিজীবী হন, আপনার পেনশন বইটা, আপনার যে সার্ভিসের রেকর্ডগুলো, এই জিনিসগুলো কিন্তু আপনি একজনকে জানিয়ে আপনি আলাদা করে রাখুন এবং এমন কিছুর সাথে মিলিয়ে ফেলবেন না, যখন আপনার ওই জিনিস প্রয়োজন হবে তখন আপনাকে অনেক খুঁজতে হবে। এর জন্য আলাদা একটা বা দুইটা ড্রয়ারই আপনি আলাদা করুন। এছাড়াও অনেকের মধ্যে এই অভ্যেসটা আছে যে আমরা বিভিন্ন ইউটিলিটি বিল যেটা দিই, বাড়ি ভাড়ার রসিদ, ইলেকট্রিক বিল, ফোন বিল অথবা গ্যাস বিল, এগুলো আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখি। হয়তো কোনো একটি সুনির্দিষ্ট মাসের বিল আপনার দরকার হলো, তখন কিন্তু আপনি চূড়ান্তভাবেই হয়রানি হবেন এবং আপনার প্রচুর সময় নষ্ট হবে। দেখা যাচ্ছে আপনি কোথায় রেখেছেন আপনার নিজেরই মনে থাকছে না। কাজেই এই যে ইউটিলিটি বিলগুলো, এই বিলগুলো একটা আলাদা ফাইল করে একটা ফাইল ক্যাবিনেটের মধ্যে আপনি রাখুন। আমাদের আজকের দিনের বাড়িগুলো ছোট ছোট, আমাদের আসবাবপত্র খুব বড় হয় না সেই কারণে, কিন্তু তারপরেও একটি ছোট আলমারি অথবা একটি ছোট ওয়ার্ড্রব আমাদের রাখতে হবে, যেখানে এই বিষয়ের জিনিসগুলো আমরা যেন রাখতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের টাকা হারিয়ে যাচ্ছে বা আমরা বুঝতে পারছি টাকা কমে যাচ্ছে, কিন্তু কেন আমরা সেটা জানি না। এই সময় আমাদের একটা জিনিস করণীয় আছে। আপনি যখনই বাইরে যাবেন, যাওয়ার আগে সম্ভব হলে আপনি কত টাকা নিয়ে আপনি বাইরে যাচ্ছেন সেই জিনিসটা আপনি দেখে শুনে তারপরে আপনি বাইরে যান, এবং বাইরে যে খরচটা করলেন আপনি এসে দরকার হলে সেই হিসাবটা মিলিয়ে আপনি কত টাকা আপনার ব্যাগে অবশিষ্ট রাখলেন সেইটি মনে রাখুন। আপনি যদি এই যে প্রতিদিন বাইরে যাওয়া এবং আসার পরে
অথবা যে কোনো একবার গোনার অভ্যেসটি করেন, তাহলে একদিকে যেমন আপনি নিজে মনে রাখতে পারবেন যে আপনি কত টাকা রেখেছিলেন, কারণ খুব অল্প সময়ের মধ্যে আপনি যখন ২ দিন বা ৩ দিন গুনছেন, আপনার কিন্তু জিনিসটা মাথায় থাকবে। আর আরেকটা জিনিস আমাদের ক্ষেত্রে ঘটে থাকে, যেটা দুঃখজনক হলেও সত্যি, যে আমাদের যারা হেল্পিং হ্যান্ড থাকে অথবা আমাদের ছেলেমেয়েরাও অনেক সময় বিভিন্নভাবে প্রভাবিত হয়ে অথবা না বুঝে বিভিন্ন সমস্যার কারণে আপনি যেখানে টাকা রাখছেন সেখান থেকে কিন্তু তারা বের করে নিতেও পারে। বা আপনার মনে যখন টাকাটি পাচ্ছেন না, আপনি এই ধরনের প্রশ্ন আসতেই পারে। সেই জায়গাটা পরিষ্কার রাখার জন্য কিন্তু আপনি এই কাজটা করবেন। এবং আপনি যেহেতু গুনে রাখছেন, আপনার পরিবারের অন্যরা কিন্তু বিষয়টি জানছে যে আপনি সবসময় টাকার হিসাবটা রাখছেন। আর বাইরে যাওয়ার সময় অপ্রয়োজনীয় অতিরিক্ত টাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদিও এখন সকলেই প্রায় কার্ড ব্যবহার করে, তারপরেও যারা কার্ড ইউজ করেন না তাদের জন্য অতিরিক্ত টাকা হাতে রাখার দরকার নেই। এখন তো আপনি বিকাশে বা নগদে বা অন্য যে কোনো এই ধরনের অ্যাপসের মাধ্যমে লেনদেন করতে পারেন। অতিরিক্ত টাকা কখনোই সাথে নিয়ে বের হবেন না। আমাদের অনেক দরকারি জিনিস থাকে বাড়িতে, যেগুলো আমরা অনেক সময় গুছিয়ে রাখি না বা এক জায়গায় রাখি না। যখন প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের সকলে মিলে খুঁজতে শুরু করতে হয় এবং সঠিক সময় সঠিক জিনিসটি পাওয়া যায় না। ধরুন আপনার বাসায় ইলেকট্রিশিয়ান কাজ করছে, তাদের কাছে সবকিছু থাকে, তারপরেও যদি এমন হয় কোনো কারণে প্লাস বা টেস্টার বা কোনো একটা অন্য জিনিসের দরকার হলো, তখন কিন্তু আপনি যদি না জানেন বা গুছিয়ে না রাখেন, আপনি সমস্যায় পড়বেন। সেই কারণে এই জিনিসগুলো গুছিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখুন। এবং অনেক সময় দেখা যায় এই যে বাইরে থেকে যারা কাজ করতে আসে, এরা কিন্তু নিজের ব্যাগের মধ্যে নিজের মনে করে আপনার বাড়িটাও নিয়ে যেতে পারে। কাজেই যখন আপনি জিনিসগুলো তাদের ব্যবহার করতে দিলেন, তারা যাওয়ার আগে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ওই জিনিসগুলো তাদের কাছ থেকে আবার আপনি বুঝে নেবেন। ব্যাপারটা বলছি, আপনার কাছে একটু হয়তো সাধ্য মনে হচ্ছে, কষ্টকর মনে হচ্ছে, বিরক্তিকর মনে হচ্ছে, কিন্তু আপনি যখন প্র্যাকটিস করে ধীরে ধীরে এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারবেন, তখন দেখবেন যে আপনি নিজে থেকেই এই জিনিসগুলো করছেন এবং আপনার প্রতিদিনের যে সমস্যাগুলো সেটা ধীরে ধীরে দূর হচ্ছে। হারিয়ে যাওয়া অনেক ক্ষেত্রেই হয় ভুলে যাওয়ার কারণে। কাজেই আপনি কোনটা কোথায় রাখলেন বা কত টাকা রাখলেন অথবা আপনার কাছে কোন ব্যক্তি কত টাকা পায়, আপনি আপনার মোবাইল নোটেও কিন্তু এটা লিখে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি যখন জিনিসটা ভুলে যাবেন বা এই হিসাবটা হারিয়ে যাবে, আপনার কাজে দেবে। আবার অনেক ক্ষেত্রে হয় ভুলে যাওয়ার কারণে আমরা কোনো একটা কাজ করতেই ভুলে যাই বা কাউকে দিয়ে করাতেই ভুলে যাই। এটা তো আমার অনেক সময় হয়। এই জন্য আমি পরের দিন বা আগামীকাল কি কাজ করব সেইটা কিন্তু আমার মোবাইল নোটে সুনির্দিষ্টভাবে লিখে রাখি। এটা আমার জন্য খুবই উপকারী হয়, কারণ পরের দিন আমি ওইভাবে সিরিয়াল অনুযায়ী কাজগুলো করে যেতে পারি। এটা কিন্তু আপনিও ট্রাই করতে পারেন। তাহলে দেখবেন যে কাজের মধ্যে আপনাকে হারিয়ে যেতে হবে না। একটা কাজই আপনি বারবার করছেন সেটা করতে হবে না। আপনি যদি ২টা, ৩টা, ৪টা রান্না একদিনে করেন, পরের ২ দিন বা ৩ দিন আপনি বেশ আরামে চলতে পারবেন। বা একদিনে যদি আপনি প্রেশার না দিয়ে ভাগ ভাগ করে কাজগুলো আপনার হেল্পিং হ্যান্ডকে দিয়ে ৩ দিনে বা ২ দিনে করান, তাহলে দেখবেন সেও যেমন একটু বিশ্রাম পাবে, আপনার পক্ষেও কাজগুলো সহজ হবে। এই জিনিসটা কি করবেন, আপনি যদি খাতা কলমে লেখেন তাহলে ওইটা দেখতেও আবার অনেক সময় আপনি ভুলে যেতে পারেন। তবে খাতা কলমে লেখা অনেকটাই নিরাপদ, কারণ আমাদের অনেক সময় মোবাইল নষ্ট হয়ে যায়, হ্যাং হয়ে যায়,
অথবা মোবাইল হয়তো হারিয়ে যায়, চুরি হয়ে যায়, সেক্ষেত্রে খাতায় একটা নোট রাখা খুব দরকারি। আপনার বিছানায় বালিশের পাশে কিন্তু আপনি একটি কলম এবং একটি নোটবুক রাখতেই পারেন। এছাড়া আপনার ওষুধগুলিকে, যেটা আপনার প্রতিদিন খেতে হয়, যেন হারিয়ে না যায়, সেই জন্যে একটি নির্দিষ্ট বক্সে রাখুন। যদি বাড়তি মনে হয়, অনেকেই ধরেন যে একসাথে ১ মাসের ওষুধ আনেন, তাহলে ৭ দিনের ওষুধ আপনি একটা বক্সে রাখেন, আর অন্যান্য ওষুধগুলো আরেকটা বক্সে রেখে আলাদা রাখুন। আপনার কিছু প্রয়োজনীয় ওষুধ রাখতে পারে, যেগুলো হয়তো আপনি প্রতিদিন রাখছেন না, কিন্তু খুব দরকারে লেগে যাচ্ছে। এগুলো কিন্তু খুব সহজেই হারিয়ে যায়, কারণ আমরা হয়তো একদিন হাত কেটে গেল, কোনো অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যবহার করলাম, পরবর্তীতে আর ওইটা খুঁজে পাই না। এই জন্যে আপনার এই প্রয়োজনীয় ওষুধগুলো, বা সেটা হতে পারে গ্যাস্ট্রিকের ওষুধ, সেটা হতে পারে ব্যথার ওষুধ, সেটা হতে পারে আপনার কোনো ধরনের জ্বালা যন্ত্রণা বা অ্যালার্জির ওষুধ, সেই ওষুধগুলো ওই প্রয়োজনীয় ওষুধগুলোর সাথে, যেগুলো আমাদের তাৎক্ষণিকভাবে কোনো দুর্ঘটনা ঘটলে দরকার হতে পারে, তার সাথে আপনি রেখে দিতে পারেন। তাহলে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যায়। মেয়েদের অনেক দরকারি জিনিস থাকে, যেটা খুবই হয়তো সাধারণ এবং খুবই অল্প দাম, কিন্তু সেইটা যখন আপনার হারিয়ে যাবে, তখন কিন্তু আপনি যখন বুঝতে পারবেন, তাৎক্ষণিকভাবে সেটা আপনি কিছুতেই পাবেন না। যেমন চুলের কাঁটা বা ক্লিপ, অথবা কোনো হেয়ার ব্যান্ড, অথবা সেফটি পিন, এই জিনিসগুলো কিন্তু আপনি যদি এলোমেলোভাবে রাখেন, তাহলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। এই কারণে এই জিনিসগুলো আলাদা একটি বক্সে করে আপনি রাখতে পারেন, এবং আপনি যখন কোনো কারণে চেঞ্জ করবেন বা আপনার প্রয়োজন হবে, আপনি ওই বক্সটা আনলে এই জাতীয় জিনিসগুলো একসাথে পেয়ে যাবেন। আরেকটি বিষয়, এটা হারিয়ে যাওয়ার কোনো বিষয় না, কিন্তু হারিয়ে যাওয়ার মতোই, কারণ আমরা হয়তো ভুলে গিয়েছি। কোনো বাড়িতে বা কোনো অফিসে আমরা গিয়েছি, সেই লোকেশনটা হয়তো আমাদের মনে নেই। এবার আপনার কি করতে হবে, আমি একটা টিপস দেই। আমি যেটা করি, ওই অফিসটা যেই জায়গায়, সেই জায়গার একটি এমন বিল্ডিং বা এমন কিছু নাম অথবা চেহারা আপনি মনে রাখেন, যাতে ওই জায়গাটার আশেপাশে গেলে আপনি ওই বিল্ডিংটা বা ওই বাসাটা বা ওই অফিসটা খুঁজে পেতে পারেন। আপনার যদি বই পছন্দ হয়ে থাকে, অনেক ক্ষেত্রেই হয় আমরা এলোমেলোভাবে বই রাখি, বই খুঁজে পাই না বা হারিয়ে যায়। সেক্ষেত্রে বইগুলো যদি আপনি লেখকের নাম অনুযায়ী আলাদা আলাদা করে রাখেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আমরা তো সাধারণত বই কোনো শোকেসে বা আলমারিতে যেখানেই রাখি, সেইটায় একটা নির্দিষ্ট স্পেসে একজন লেখক, যাদের লেখা আপনি পছন্দ করেন, তাদের আলাদা আলাদা করে যদি রাখেন, তাহলে বইগুলো কোনো কারণে যদি হারিয়ে যায়, আপনি সেটা যেমন ধরতে পারবেন, ঠিক একইভাবে বইগুলো একেবারে সুন্দরভাবে গোছানো থাকবে। আপনার সময়ের অপচয় কম হবে। আপনি যেই লেখকের বই চাচ্ছেন, ঠিক সেইটা বের করে এনে আপনি পড়তে পারবেন বা আপনার কাজটি করতে পারবেন। রান্নাঘরের ছোটখাটো জিনিসও আপনি যদি আলাদা আলাদা বক্সে বা আলাদা কোনো সাইড ব্যবহার করে রাখেন, তাহলে কিন্তু আপনার জন্য জিনিসটা অনেক বেশি সুবিধাজনক হবে, সহজ হবে খুঁজে পাওয়া। এমন অনেক সময় হয়, দেখা যায় আমরা কোনো কারণে মোবাইলটা হারিয়ে ফেলছি, অথবা আমাদের মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কি হয়, আমাদের কিন্তু মোবাইলটার জন্য যত না আফসোস থাকে, যত না আক্ষেপ করি আমরা, মোবাইলে বহু ফোন নাম্বার আমাদের থাকে জরুরি যেগুলো, এবং আমরা তো কেউ এই জিনিসগুলো মনে রাখতে পারবো না, কারণ এত নাম্বার, এক একজনের মোবাইলে হাজার হাজার নাম্বার থাকতে পারে। বা আপনি ধরুন যে ২০০-৩০০ নাম্বার আছে, এটা কি মনে রাখা সম্ভব?
এই নাম্বারের মানুষগুলোর একেকজনের একেক রকম কাজের জন্য আপনার প্রয়োজন হয়। এই জায়গায় কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে, কারণ আমরা সকলেই ভুক্তভোগী। আমরা জানি যে মোবাইল যে কোনো সময় আমাদের হাতছাড়া হতে পারে। সেই কারণে কোনো একটা নতুন নাম্বার আপনি যখন মোবাইলে সেভ করছেন, একই সাথে আপনার নোটপ্যাডে নামটি সহ নাম্বারটি লিখে রাখুন। কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে এই জিনিসটা কিন্তু প্রচুর আপনার জন্য ফলদায়ক হবে। যখনই নতুন কোনো নাম্বার পাবেন, তাৎক্ষণিকভাবে হয়তো আপনি মোবাইলে সেভ করছেন, কিন্তু সঙ্গে সঙ্গে আপনি সেটা একটা নোটবুকেও সেভ করবেন, অথবা যদি বাইরে পেয়ে থাকেন বাসায় এসে আপনার প্রয়োজনীয় কাজ শেষে এই কাজটি করে রাখবেন। তাহলে দেখবেন মোবাইল নাম্বার না থাকার কারণে যে আমাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, বা আমরা খুব প্রয়োজনীয় কাউকে দরকারের সময় পাই না, এই জিনিসটার হাত থেকে আমরা রেহাই পাব। অনেকেই আমাদেরকে ভিজিটিং কার্ড দেয়, কোনোটা আমাদের প্রয়োজনীয়, কোনোটা অপ্রয়োজনীয়। যেই কার্ডটি আপনি প্রয়োজনীয় মনে করছেন, সেই কার্ডগুলি এক জায়গায় করে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখতে পারেন আপনি। যেটা আপনি এমন এক জায়গায় রাখুন, যেই জায়গা থেকে আপনি খুব সহজে বের করতে পারেন। আপনার প্রয়োজন হলে আপনি সেই ঠিকানাটি বা নম্বরটি ব্যবহার করতে পারেন। সবশেষে আবার বলবো, হতেই পারে আপনি কোনো কারণে আপনার মোবাইল, আপনার শিক্ষাগত জীবনের যে সার্টিফিকেটগুলি, আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্ট, আপনার এনআইডি কার্ড, আপনার বিভিন্ন ধরনের কার্ড, আপনার ব্যাংকের চেক বই এসব হারিয়ে গিয়েছে। ক্ষেত্রে আপনার প্রধানতম কাজ হবে নিকটবর্তী থানায় আপনি অনলাইনেও করতে পারেন, অথবা নিজে যেয়েও করতে পারেন। সেটা যতই আপনার কাছে সমস্যাযুক্ত মনে হোক, জটিল মনে হোক, ঝামেলার মনে হোক, আপনি একটা জিডি করবেন এবং তারপরে আপনি পরবর্তী স্টেপগুলো নেবেন। কারণ এনআইডি কার্ডটা হারিয়ে গেলে অনলাইনে পেতে চান, তাহলেও কিন্তু আপনাকে ওই জিডি নাম্বারটা উল্লেখ করতে হবে। আপনি যদি কোনোভাবে অন্য যে কোনো কার্ডের জন্য আবেদন করেন, আপনাকে ওই জিডি নাম্বার বা জিডির কপি দেখাতে হবে। একই সাথে ব্যাংকের কোনো ঘটনার ক্ষেত্রে চেক বই হারালে, আপনার সার্টিফিকেট হারালে, আপনার মোবাইল হারালে, এটা তো জিডি করা খুবই দরকারি। কারণ এই যে জিনিসগুলোর কথা বলছি, এগুলো দিয়ে কিন্তু নানা রকমের অপরাধমূলক কার্যাবলী অনেকে করে থাকেন, এমনকি চুরিও করে সেটা দিয়ে অনেক রকম অপরাধমূলক ঘটনা ঘটান, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তারা চালায়। কাজে এই বিষয়গুলোতে খুব বেশি সচেতন আপনাকে থাকতে হবে। আপনার মোবাইলে ফেসবুক বা অন্য যে কোনো অ্যাপস যখন ব্যবহার করবেন, সঠিকভাবে লগ ইন এবং লগ আউট করুন। আপনার ইমেল পাসওয়ার্ড, ফেসবুকের পাসওয়ার্ড এবং অন্যান্য যে কোনো জায়গার পাসওয়ার্ড, পিন নম্বর, এগুলো আপনি একটা নির্দিষ্ট জায়গায় গোপনভাবে আপনি এগুলো কিন্তু লিখে রাখুন, যেটা পরবর্তীতে আপনার চরম সমস্যার সময় কাজে আসবে। ভুলে যাওয়া বা ভুল করে কাজ করা দুইটা কিন্তু আলাদা বিষয়। ভুলে যাওয়াটা অনেক ক্ষেত্রেই আবার কিন্তু কোনো কোনো রোগের উপসর্গ হিসাবেও হতে পারে। কাজেই আপনি যদি খুব ঘন ঘন ভুলে যান, তাহলে সেটা কিন্তু অবশ্যই সচেতনভাবে লক্ষণীয় একটি বিষয় আপনার জন্য। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ কারোর সাথে বা আপনার আপনজনদের সাথে আলোচনা করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আমার মনে হয় আজকের ভিডিওটি একটু হলেও আপনাদের কাজে লাগবে। আপনাদের কেমন লাগলো বিষয়টি আমাকে জানাবেন অবশ্যই। ভিডিওটিতে লাইক, কমেন্ট করুন।
আপনার প্রিয়জন বা আপনজন বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং নাসিক খন্দকার কেকা চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আজই নাসিক খন্দকার কেকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অন্যকে সাবস্ক্রাইব করার প্রতি আগ্রহী করে তুলুন, উৎসাহিত করুন। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তীতে আবার এক সময় নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় সচেতন থাকুন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা।